शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমস আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। করোনা সংক্রমণ ঠেকাতে রানীগঞ্জের 9টি এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। কন্টেনমেন্ট জোনের আওতায় থাকা এলাকাগুলিতে কি কি খোলা থাকবে আর কি কি বন্ধ থাকবে তার গাইডলাইন জারি করল প্রশাসন। বাজার খোলা বন্ধের নয়া সময়সীমাও লাগু করা হয়েছে প্রশাসনের পক্ষে। পশ্চিম বর্ধমান জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনাকে বাগে আনতে 11টি জায়গাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা প্রশাসনের। আসানসোলের মহিশিলা ও আপার ও লোয়ার চেলিডাঙ্গায় করা হলো 2টি কন্টেনমেন্ট জোন। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে দুর্গাপুর ইস্পাতনগরীর এডিশন এলাকার বাসিন্দা শুভম ঘোষ। কৃতির সাফল্যে খুশির হাওয়া পরিবারে। ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চায় শুভম। আসানসোলের বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক চন্দ্রশেখর কুণ্ডু যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। কলকাতায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক ও তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তথা আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারির উপস্থিতিতে তিনি যোগদান করলেন দলে। 22শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবসে শিল্পাঞ্চল জুড়ে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধায় স্মরণ কবিগুরুকে। তবে করোনা আবহে অনাড়ম্বরপূর্ণ কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হলো বিশ্ববরেণ্য কবিকে। আসানসোলের জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর ও রানীগঞ্জের রাজবাড়িতে যথাযোগ্য মর্যাদায় স্মরণ রবিকে। আসানসোলে বিজেপির জেলা পর্যবেক্ষক, জেলা ও মণ্ডল স্তরের দলের দায়িত্বপ্রাপ্তদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন। আগামী 2021-এর বিধানসভা নির্বাচনে আসানসোল ও দুর্গাপুরের 9টি বিধানসভা আসন থেকে বিজেপি জয়ী হবে বলে আশাবাদী বিজেপির জেলা পর্যবেক্ষক। স্থায়ীকরণ ভাতা, সামাজিক সুরক্ষার দাবি সহ একগুচ্ছ দাবিতে কর্মবিরতির ডাক সারা ভারত স্কিম ওয়ার্কারদের। দাবিপত্র তুলে দেওয়া হলো দুর্গাপুরের মহকুমা শাসকের হাতে। আসানসোলের ইসকো হাসপাতালের 2 ঠিকা সাফাই কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ আসার পর কোনো রকম চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ। এরই প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিল অন্যান্য ঠিকা সাফাই কর্মীরা। পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি হয়েছেন রূপেশ যাদব। অন্যদিকে তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার কোঅর্ডিনেটর পদ পেয়েছেন হরেরাম সিং। 2 নেতাকে অন্ডালে বিশেষ সম্বর্ধনা কেকেএসসি। পানীয় জল সহ 5 দফা দাবিতে রানীগঞ্জের জেমেরি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ডেপুটেশন ডিওয়াইএফআইয়ের। পঞ্চায়েত প্রধান অনুপস্থিত থাকায় দাবিপত্র তুলে দেওয়া হলো পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিকের হাতে। রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে লাগোয়া দামোদর নদ তটবর্তী এলাকায় 100 দিনের কাজ চলাকালীন উদ্ধার হলো বিশাল দৈর্ঘ্যের ময়াল। বস্তায় ভরে ময়ালটিকে পঞ্চায়েত কার্যালয়ে নিয়ে যায় শ্রমিকেরা। বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে ময়ালটিকে।
অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো অনুষ্ঠিত হওয়ার আনন্দ জাহির করতে কল্যাণেশ্বরীতে বিজেপির দলীয় কার্যালয়ে ভগবান শ্রীরামের পূজার্চনার আয়োজন। কল্যাণেশ্বরীর বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরে 1 কুইন্টাল 60 কেজি লাড্ডু বিতরণ বসবাসকারী বাসিন্দাদের মধ্যে। तेजी से बढ़ते कोरोना वायरस संक्रमण को नियंत्रित करने के लिए रानीगंज में 9 कंटेनमेंट जोन बनाए गए हैं। कंटेनमेंट जोन के दायरे में आने वाले इलाकों और बाहरी इलाकों में क्या खुला रहेगा और क्या बंद रहेगा, इसके लिए पुलिस प्रशासन ने नई गाइडलाइन जारी की है। ग्रोसरी की होलसेल और रिटेल दुकानों और सब्जी और मछली बाजार खोलने को लेकर नई समय सीमा निर्धारित की गई है। दवा दुकानें, डॉक्टरों के चेंबर और आपातकालीन सेवाओं को छूट दी गई है। कोरोना वायरस संक्रमण के तेजी से बढ़ते मामलों को नियंत्रित करने के लिए रानीगंज में 9 कंटेनमेंट जोन बनाए गए हैं और पुलिस प्रशासन ने कई नए दिशा निर्देश जारी किए हैं। कंटेनमेंट जोन और इसके बाहर क्या खुला रहेगा और क्या बंद रहेगा, इसे लेकर पुलिस प्रशासन द्वारा विस्तृत गाइडलाइन जारी की गई है। गाइडलाइन में बताया गया है कि 8 अगस्त अर्थात शनिवार को राज्य सरकार द्वारा घोषित संपूर्ण लॉकडाउन का रानीगंज में पालन होगा और सिर्फ दवा दुकानों को खोलने की अनुमति होगी। इसके अलावा सभी छोटे बड़े बाजार एवं दुकानों समेत तमाम गतिविधियों पर पाबंदी रहेगी। जबकि आगामी 9 अगस्त अर्थात रविवार को रानीगंज में सिर्फ दवा और ग्रोसरी की रिटेल और होलसेल दुकानों को दोपहर 1 बजे तक खोलने की अनुमति होगी। कंटेनमेंट जोन के नियमों के अनुसार और किसी भी प्रकार के दुकानों को खोलने की अनुमति नहीं होगी। सब्जी और मछली बाजार को दोपहर 1 बजे तक खोलने की अनुमति दी गई है, जबकि 10 अगस्त को सिर्फ दवा दुकानों को खोलने की अनुमति होगी। इसी प्रकार आगामी 11 अगस्त को भी 9 अगस्त की गाइडलाइन का पालन किया जाएगा, अर्थात 11 अगस्त को भी सिर्फ दवा और ग्रोसरी की होलसेल और रिटेल दुकानों को दोपहर 1 बजे तक खोलने की छूट दी गई है। सब्जी और मछली बाजार भी दोपहर 1 बजे तक खुलेंगे। कंटेनमेंट जोन के नियमों के अनुसार अन्य दुकानें नहीं खुलेगी। इसके अलावा पुलिस प्रशासन की तरफ से रानीगंज में लोडिंग अनलोडिंग को लेकर भी समय सीमा निर्धारित कर दी गई है। नई गाइडलाइन के अनुसार सुबह 10 बजे तक लोडिंग और रात 8 बजे से अनलोडिंग का कार्य होगा। इस दौरान लोडिंग अनलोडिंग करने वाले श्रमिकों के लिए मास्क पहनना और सोशल डिस्टेंस का पालन करना अनिवार्य होगा। पुलिस ने साफ कर दिया है कि अगर लॉकडाउन के नियमों का उल्लंघन होता है तो कार्रवाई होगी। इसके अलावा पुलिस के तरफ से आपातकालीन चिकित्सा सेवाओं और कुरियर सर्विस को छूट दी गई है और डॉक्टर के चेंबर भी प्रत्येक दिन खुले रहेंगे। गौरतलब है कि रानीगंज के 9 इलाकों को कंटेनमेंट जोन बनाए जाने के निर्देश दिए हैं। इनमें रानीगंज शहर के 6 और रानीगंज ग्रामीण के 3 इलाके शामिल हैं। जिन इलाकों को कंटेनमेंट जोन के रूप में चिन्हित किया गया है उनमें रामबगान, राजबाड़ी, सियारसोल, शिशु बगान, सालडंगा, ईस्ट कॉलेज पाड़ा और इससे संलग्न इलाके शामिल हैं। इसके अलावा हिल बस्ती, राजा बांध और कुमार बाजार, एमजी रोड, जेल, नेहरू रोड, सीआर रोड, आरआर रोड, सोष्टीगोड़िया और तिलक रोड तथा अशोकपल्ली और स्कूल पाड़ा भी शामिल है। जबकि रानीगंज ब्लॉक के बल्लभपुर ग्राम पंचायत के पालपाड़ा, रघुनाथ चौक और जेमारी ग्राम पंचायत के जेके नगर, तिराड ग्राम पंचायत के नीमचा 2 और 4 नंबर कोलियरी इलाके को भी कंटेनमेंट जोन के रूप में चिन्हित किया गया है। कंटेनमेंट जोन के रूप में चिन्हित किए गए इलाकों की बांस के बैरिकेड लगाकर घेराबंदी कर दी गई है। प्रत्येक कंटेनमेंट जोन की एंट्री एवं एग्जिट पॉइंट पर पुलिस की नजर रहेगी। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এবার করোনাকে বাগিয়ে আনতে 11টি জায়গায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আসানসোলের মহিশিলা এবং আপার ও লোয়ার চেরিডাঙ্গা মিলিয়ে মোট 2টি জায়গায় করা হয়েছে কন্টেনমেন্ট জোন। পশ্চিম বর্ধমান জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। হ্রাস টানতে এবার বিশেষ পদক্ষেপ পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ এবং আসানসোলের মোট 11টি জায়গায় কন্টেনমেন্ট জোন করা হলো প্রশাসনের তরফে, যার মধ্যে রানীগঞ্জ শহরের 9টি এবং আসানসোলের আপার ও লোয়ার চেরিডাঙ্গা ও মহিশিলায় করা হয়েছে কন্টেনমেন্ট জোন হিসেবে 2টি এলাকা চিহ্নিত। গতকাল সন্ধ্যা থেকেই আসানসোলের মহিশিলা এলাকায় চিহ্নিত হওয়া কন্টেনমেন্ট জোনগুলি যেমন মহিশিলার 1, 2, 3 নম্বর কলোনি এবং আপার ও লোয়ার চেরিডাঙ্গা এলাকাগুলিকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়। কন্টেনমেন্ট জোন ঘোষণার
পরপরই দ্রুততার সঙ্গে পুলিশি তরফে রাস্তার মোড়ে মোড়ে গতকাল রাতেই বাঁশ দিয়ে ব্যারিকেডও করে দেওয়া হয়। আসানসোল পুরসভার তরফে তৎপরতার সঙ্গে গোটা এলাকা করা হয় স্যানিটাইজেশনের কাজ। পুলিশি তরফে বিধি লঙ্ঘনকারীদের কড়া হাতে সামলানো হবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এক স্থানীয় বলছেন, এটা পুলিশ প্রশাসন থেকে করা হয়েছে, যেহেতু মহিশিলাটা আপনারা জানেন বা আমরা সবাই জানি কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো কালকে সকালে পুলিশ প্রশাসন থেকে লোকজন এসে সকালে মাপজুপ করে গেছিলো, দুপুর 2টো নাগাদ এসে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। মহিলারা সতর্ক আছে সব? কিছু লোক সতর্ক আছে, সবাই সতর্ক নেই। পুলিশ প্রশাসন থেকে চেষ্টা করা হচ্ছে সতর্ক করার। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ফলাফল প্রকাশিত হলো শুক্রবার। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে দুর্গাপুর ইস্পাত নগরীর এডিশন এলাকার বাসিন্দা শুভম ঘোষ। তার এই সাফল্যে খুশির হাওয়া কৃতির পরিবারে। ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চায় শুভম। শুক্রবার প্রকাশিত হলো রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে দুর্গাপুরের বাসিন্দা শুভম ঘোষ। দুর্গাপুর ইস্পাতনগরীর এডিশন এলাকার বাসিন্দা শুভম ঘোষের এই সাফল্যে তার পরিবারে খুশির হাওয়া। এই ফলাফল অবিশ্বাস্য মনে হচ্ছে। নিজের প্রতিক্রিয়ায় এমনটাই জানালো শুভম। দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের ছাত্র শুভম ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চায়। অবিশ্বাস্য লাগছে জিনিসটা। তো আমি তো কখনো ভাবতে পারিনি যে আমি দ্বিতীয় হবো। প্রথম 10-এর মধ্যে তো আশা করেছিলাম, তো আজকে জানতে পারলাম দ্বিতীয় হয়েছি, তো ভালো তো লাগছে। আমি তো কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, এবং কম্পিউটার সায়েন্স নিয়ে যখন পরীক্ষা সব হয়ে যাওয়ার পর আমি তবে ঠিক করবো কোন ইনস্টিটিউটে যাবো কি। প্রিপারেশন আমি প্র্যাকটিস করেছিলাম, প্র্যাকটিস এবং টেস্ট দিয়েছিলাম রেগুলারলি, তো ওরকম করে ভালো হয়েছে। মা বাবা সবাই তো থাকবে, মা বাবা, স্কুলের টিচার, শিক্ষক শিক্ষিকা সবাই থাকে। কোচিং কোথাও নিয়েছিলে? হ্যাঁ, কোচিং নিয়েছিলাম, ফিটজিতে পড়তাম। সেখানকার শিক্ষকরা কতটা সাহায্য করেছে? সেখানে তো সে অনেক মোটিভেট করে, সেখানকার গাইডেন্স দেয় খুব ভালো করে এবং কনসেপ্ট ক্লিয়ার করে দেয়। মূল লক্ষ্য আমার উচিত, আমার ইচ্ছা হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে যতটা দূর পর্যন্ত যাওয়া যায়, যতটা জানা যায়, যতটা গভীরে জানা যায়, ততটা পর্যন্ত শিক্ষা নেওয়া। এখন পর্যন্ত আমি তো দ্বিতীয় হয়েছি, এটুকু জানতে পেরেছি। কোথায় পড়াশোনা করার ইচ্ছে রয়েছে এরপরে? আপাতত এখন তো আমি কোনো ঠিক করতে পারি না, যেমন পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর সবাই তবে ঠিক করবে। মানে এখন অব্দি থেকে কি সরকারি জায়গা থেকে তো করবে, এটা আমার আশা আছে সবসময়। কিন্তু এবং যাদবপুর ইউনিভার্সিটি, আইআইটি খড়গপুর, আইআইটি বোম্বে, এগুলো থেকে আমি করার ইচ্ছা আছে। শুভমের বাবা বিশ্বনাথ ঘোষ আর্মি স্কুলের শিক্ষক ছিলেন, এখন অবসর নিয়েছেন। মা কল্যাণী দেবী দুর্গাপুর ইস্পাত হাসপাতালের নার্স। বিশ্বনাথ বাবু ও কল্যাণী দেবীর একমাত্র সন্তান শুভম। এবছর উচ্চ মাধ্যমিকে 99.4% নিয়ে পাশ করে শুভম। পড়াশোনা ছাড়াও ক্রিকেট খেলতে ভালোবাসে সে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে তার সাফল্যের খবর পৌঁছতেই বাড়িতে খুশির হাওয়া বয়ে যায়। তাকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে হাজির হন এলাকার বাসিন্দারা। ছেলের সাফল্যে মা কল্যাণী দেবী তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ইস্পাত কারখানার হাসপাতালে নার্সের ডিউটি করার জন্য তিনি ছেলের জন্য বেশি সময় দিতে পারেননি, তবে তার বাবা শিক্ষক হওয়ার সুবাদে ছেলেকে সবসময় গাইড করেছেন। শুভমের সাফল্যে খুশি বাবা মা সহ গোটা পরিবার। খুশি তার স্কুলের শিক্ষক শিক্ষিকা ও প্রতিবেশীরা। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। আসানসোলের বিশিষ্ট সমাজসেবী চন্দ্রশেখর কুণ্ডু শুক্রবার কলকাতায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথেই মন্ত্রী মলয় ঘটক এবং আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির উপস্থিতিতে তিনি দলে যোগদান করেন। বাংলার কল্যাণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় উদ্বুদ্ধ হয়ে নাগরিক সমাজের সম্মানিত ব্যক্তিরা বাংলার মানুষের কল্যাণের নিশ্চিত করার জন্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হচ্ছেন। সেই লক্ষ্যেই বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আসানসোলের বিশিষ্ট সমাজসেবী চন্দ্রশেখর কুণ্ডু শুক্রবার কলকাতায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের মহাসচিব এবং রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করেন। তাকে দলীয় পতাকা হাতে দিয়ে দলে স্বাগত জানান পার্থবাবু।
চন্দ্রশেখর বাবু বিভিন্ন হোটেল এবং অনুষ্ঠান বাড়ির বেড়ে যাওয়া খাবার সংগ্রহ করে গরিবদের মধ্যে বিতরণ করেন। এছাড়াও জামাকাপড় বিতরণ করা তার নেশা। সম্প্রতি আমপান দুর্গতদের পাশে দাঁড়ানো সহ একাধিক সমাজমূলক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। চন্দ্রশেখর বাবু বলেন, বাংলার মানুষ যারা রয়েছেন, রাজ্যের দায়িত্ব সেই বাংলার মানুষকেই নিতে হবে। তাই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবসে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। তবে করোনা আবহে এবার অন্যভাবে পালিত হলো 22শে শ্রাবণ। অনাড়ম্বরপূর্ণ কর্মসূচিতে ন্যূনতম সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরেও পালিত হলো কবিগুরুর প্রয়াণ দিবস। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবস। আজ থেকে ৭৯ বছর আগে ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনেই তাঁর জীবন অবসান ঘটে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত প্রিয় ঋতু ছিল বর্ষা ঋতু। এই ঋতু নিয়েই রচিত কবিগুরুর অসংখ্য কবিতা, গান, গল্প, প্রবন্ধ মুগ্ধ করেছে আপামোর বাঙালিকে। বর্ষাতেই তিনি চিরবিদায় নিয়েছিলেন এই ধরাধাম থেকে। বাংলা ভাষা ও সাহিত্যকে রবীন্দ্রনাথ ঠাকুর পৌঁছে দিয়েছিলেন এক অনন্য উচ্চতায়। বিশ্ব দরবারে চিনিয়েছিলেন বাংলা ভাষাকে, ছিনিয়ে এনেছেন সাহিত্যের নোবেল। বাংলা ভাষার সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিতও করা হয়। তবে এবছরের 22শে শ্রাবণ অন্যান্য বছরগুলির তুলনায় সম্পূর্ণ আলাদা। করোনা আবহে এ এক অন্য 22শে শ্রাবণ। অন্যান্যবার যেভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শিল্পাঞ্চল জুড়ে পালিত হয়, এবছর তার উল্টো ছবি। শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে কবিগুরুর প্রয়াণ দিবস পালিত হলো, তবে তা একেবারেই অনাড়ম্বরপূর্ণভাবে। আসানসোলে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষেও এদিন অনাড়ম্বরপূর্ণভাবেই পালিত হলো কবিগুরুর প্রয়াণ দিবস। তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক সহ অন্যান্যেরা। নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে অনাড়ম্বর অনুষ্ঠানে কবিগুরুর প্রয়াণ দিবসে তাঁর স্মৃতিচারণা করলেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মী আধিকারিকেরা। মানুষের জীবনে একটা অত্যন্ত দুঃখের দিন, বেদনার দিন। আমাদের প্রিয় কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজকের দিনে প্রয়াণ হয়েছেন। করোনার আবহে সেই দিনটিকে যথাযোগ্য শ্রদ্ধার সঙ্গে কবিকে প্রণাম করার জন্য আমরা প্রতি বছর অনুষ্ঠান করি। তার কবিতা, গান, তার সৃষ্টি আলোচনার মাধ্যমে। কিন্তু করোনার আবহে আমরা বিভিন্ন জনগণের বেশি উপস্থিতি আমরা করতে পারছি না। কবির প্রতি প্রণাম জানানোর জন্য আমরা অফিসে মাল্যদানের অনুষ্ঠানে আয়োজন করেছি। আপনাদের সবার সশ্রদ্ধ প্রণামের মাধ্যমে আমরা কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাই। খনি অঞ্চল রানীগঞ্জের সিহারশোল রাজবাড়ি মোড়ে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন কর্মসূচির পুরো ভাগে থাকা ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাঞ্চন তেওয়ারি সহ বহু বিশিষ্টজন। করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রেখে অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কবিগুরুর প্রয়াণ দিবসে তার স্মৃতিচারণা করলেন উপস্থিত অতিথিরা। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल में बीजेपी के जिला पर्यवेक्षक ने जिला एवं मंडल स्तर के पार्टी के पदाधिकारियों के साथ महत्वपूर्ण बैठक की। बीजेपी के जिला पर्यवेक्षक ने दावा किया कि वर्ष 2021 के विधानसभा चुनाव से आसनसोल और दुर्गापुर की सभी 9 सीटों पर बीजेपी जीत दर्ज करेगी। आसनसोल में शुक्रवार को बीजेपी के जिला कमेटी के सांगठनिक बैठक हुई। जिले में नियुक्त किए गए बीजेपी के नए पर्यवेक्षक सौरभ सिकदर ने बीजेपी के जिला एवं मंडल स्तर के तमाम पदाधिकारियों के साथ अहम बैठक की। इस बैठक में विशेष रूप से सांगठनिक विषयों के अलावा आने वाले दिनों में आंदोलन की रणनीति एवं वर्ष 2021 में होने वाले विधानसभा चुनाव से जुड़ी तैयारियों पर चर्चा की गई। बीजेपी के जिला अध्यक्ष लखन घुड़ुई के साथ जिला एवं मंडल स्तर के तमाम पदाधिकारी इस बैठक में शामिल हुए। बैठक के पश्चात पत्रकारों से बातचीत करते हुए बीजेपी के जिला पर्यवेक्षक सौरभ सिकदर ने दावा किया कि वर्ष 2021 में होने वाले विधानसभा चुनाव में बीजेपी जिले के सभी 9 सीटों पर जीत दर्ज करेगी। आसनसोल के 7 और दुर्गापुर के दोनों विधानसभा सीटें बीजेपी की झोली में जाएगी। 9টার মধ্যে 9টা সিট জিতবো আগামী বিধানসভায়। আমি আজকে এখানে বলে গেলাম আপনাদের
কে আমাদের কার্যকর্তা বা আমাদের যে নেতৃত্ব রয়েছে তারা একেবারে দৃঢ় সংকল্প আমরা আগামী দিনে 9টার মধ্যে 9টা সিট জিতবো। আসানসোল লোকসভার 7টা এবং দুর্গাপুর লোকসভার মধ্যে যে 2টি সিট পড়ে 9-এ 9 হবে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন একটু বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available.
Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, তখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। 7 ও 8ই অগস্ট সারা ভারত স্কিম ওয়ার্কারদের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, মিড ডে মিল কর্মীরা স্থায়ীকরণের দাবি, ভাতা ও সামাজিক সুরক্ষার দাবিতে এদিন দুর্গাপুরের মহকুমা শাসকের কার্যালয়ে ডেপুটেশন দিলেন। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে এদিন অর্থাৎ 7 ও 8ই অগস্ট সারা ভারত স্কিম ওয়ার্কারদের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। অঙ্গনবাড়ি কর্মী, আশাকর্মী, পৌর স্বাস্থ্যকর্মী ও মিড ডে মিল কর্মীদের স্থায়ীকরণ, কাজের নিরাপত্তা ও যে কর্মীরা করোনার কাজে যুক্ত তাদের করোনা ভাতা ও বীমা এবং কর্মীদের 21,000 টাকা ন্যূনতম বেতন করার দাবি জানানো হয়। এছাড়াও অবসরকালীন ভাতা, সামাজিক সুরক্ষার দাবিতেও কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এদিন থেকে। দুর্গাপুর পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এদিন দুপুরে মহকুমা শাসকের কাছে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পৌর স্বাস্থ্যকর্মী এবং আশা কর্মীরা মিছিল করে গিয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। জমা দেওয়া হয় স্মারকলিপি। এক আশা কর্মী বলছেন, আজকে গোটা ভারতবর্ষে যতগুলো ট্রেড ইউনিয়ন আছে সব তরফ থেকে আশা, আইসিডিএস, পৌর স্বাস্থ্যকর্মী এবং মিড ডে মিল প্রায় 4 লাখ কর্মী আছি আমরা পশ্চিমবাংলায়। আমরা প্রত্যেকেই আমাদের ডেপুটেশন আমরা মাননীয় রাজ্যপাল মহাশয়, মাননীয় মুখ্যমন্ত্রী, তার প্রতিলিপি এসডিও, ডিএমকে আমরা আজকে দিচ্ছি। মূল দাবি আপনাদের কি? আমাদের দাবি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 21,000 টাকা বেতন বৃদ্ধি করতে হবে, সামাজিক সুরক্ষা দিতে হবে, বয়স সীমা 65 করতে হবে, অবসরকালীন বয়স, আর যত করোনা পেনশনের আওতায় ফেলতে হবে, করোনা ভাতাকে চালু করতে হবে। জুন মাস পর্যন্ত দিয়ে সরকার সেই ভাতা বন্ধ করে দিয়েছে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। আসানসোলের ইসকো হাসপাতালে এক করোনা রোগীর মৃত্যুর পর এবার হাসপাতালের 2 ঠিকা সাফাই কর্মীর করোনার রিপোর্ট পজিটিভ আসায় কোনো রকম চিকিৎসার পরিষেবা দিতে তাদের অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন সাফাই কর্মীরা একজোট হয়ে এই প্রতিবাদে মুখর হয়। গত জুলাই মাসে শিল্পাঞ্চলে ইসকো হাসপাতালের একজন করোনা রোগী মারা যাবার পর হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক, নার্স, ঠিকাকর্মী এবং সাফাই কর্মী সহ মোট 55 জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলে। হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়ে গেলে জুলাই মাসের শেষে সবারই লালা রস পরীক্ষার জন্য বলা হয়। অগস্ট মাসের প্রথম সপ্তাহে রিপোর্ট আসার পরপরই 2 জনের ঠিকা সাফাই কর্মীর পজিটিভ রিপোর্ট এসেছে। 2 জন সাফাই কর্মীকেই হাসপাতাল কর্তৃপক্ষ এরপরই বাড়িতে থাকার নির্দেশ দেয়, কিন্তু পাড়ার লোকজন ওই 2 সাফাই কর্মীকে পাড়ায় ঢুকতে দেয়নি বলেই অভিযোগ। এরপর বৃহস্পতিবার রাত থেকেই তারা হাসপাতালের গেটে এসে
বসে দাবি জানাতে থাকেন চিকিৎসা ব্যবস্থা করানোর। শুক্রবার সকালে হাসপাতালের সমস্ত ঠিকা কর্মীরা একজোট হয়ে করোনা আক্রান্ত ঠিকা কর্মীদের চিকিৎসা করাতে হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দাবি জানাতে থাকেন। কর্মীরা জানান, করোনা আক্রান্ত ঠিকা কর্মীদের ইএসআই হাসপাতালে নিয়ে যাবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স পর্যন্ত দিতে রাজি হয়নি, অথচ সরকার করোনা আক্রান্ত রোগীদের সব রকমের সহযোগিতা করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে। এদিন প্রায় দুপুর পর্যন্ত হাসপাতালের সামনে কর্মীরা ঠিকা কর্মীদের চিকিৎসার ব্যবস্থার জন্য বিক্ষোভ দেখায়। ঘটনা মানে কালকে বিকেলে ওই দুজনকে পাড়ার লোক কিছুভাবে খবর পায় যে তারা করোনা পজিটিভ, তাদেরকে পাড়া থেকে বার করে দেয়। তারা সারা রাত এই হসপিটালের বাইরে পড়েছিল, এইখানেই ছিল। তো তাদের কোনো উচিত ব্যবস্থা কাল সকাল থেকে আমরা চেষ্টা করছি, বড় সাহেবের কাছেও গেছিলাম, সবার সাথেই কথা বলার চেষ্টা করে তাদের জন্য ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করার জন্য আমরা সব রকম চেষ্টা করেছি কাল সকাল থেকে, কিন্তু কোনো লাভ হয়নি। আজকে কি করেছে? আজকে এখন সকাল থেকে আমরা কাজ বন্ধ করে দাঁড়িয়ে আছি দাদা, আমরা কেউ কাজের মধ্যে জয়েন করছি না, কারণ আমাদের নিজেদেরও ভবিষ্যৎ আছে। কাল দিন আমরা পজিটিভ হব। যিনি দুজনের পেশেন্ট আছেন ওরা বসে আছে আমাদের কাছে, বসে আছে আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট, যিনি সুপ্রিমো বস ডিএমএইচএস, উনি আমাদের 11টা পর্যন্ত সময় চেয়েছেন। 11টার মধ্যে উনি কোনো ব্যবস্থা করবেন বলেছেন। যদি আমি কোনো ব্যবস্থা না করতে পারি তাহলে আপনারা আমাদের হসপিটালের গেটে তালা লাগিয়ে দেবেন। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। অন্ডালের সিএল জামবাদ কুলিয়ারি এলাকায় নবনিযুক্ত হওয়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপেশ যাদব এবং তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা কোঅর্ডিনেটর হরেরাম সিংকে নতুন পদ পাওয়ায় বিশেষভাবে সম্মান জানালো কেকেএসসি শ্রমিকরা। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর হিসেবে নবনিযুক্ত হওয়া হরেরাম সিং এবং পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপেশ যাদবকে তাদের নতুন পদের জন্য বিশেষভাবে সম্মান জানানো হলো এদিন। অন্ডালের সিএল জামবাদ কলিয়ারি এলাকায় কেকেএসসি পার্টি অফিসে এদিন দুই নেতৃত্বকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে বিশেষভাবে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে এদিন রূপেশ বাবু কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় সরব হন। তিনি বলেন, शिलान्यास पहली बार नहीं, राम मंदिर का शिलान्यास दूसरी बार हुआ है हमारे प्रधानमंत्री जो किए। लेकिन आश्चर्य की बात है और गौर करने की बात है, हम यहाँ बैठे सभी लोग मर्यादा पुरुषोत्तम श्री राम को मानते हैं, उनको जानते हैं, उनकी इतिहास को जानते हैं, उन्हें श्रद्धा करते हैं। लेकिन दुर्भाग्य की बात है कि बीते 5 तारीख को जो हुआ, मर्यादा पुरुषोत्तम श्री राम के अपमान हो रहा था और सारा देश टीवी पे बैठकर देख रहा। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, অন্ডাল। সুষ্ঠু পানীয় জল সরবরাহ সহ 5 দফা দাবিতে রানীগঞ্জের জেমেরি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ডেপুটেশন দিল ডিওয়াইএফআই। অভিযোগ, এর আগেও পঞ্চায়েত কার্যালয়ে তারা দাবিপত্র জমা দিয়েছিল, তবে কাজের কাজ হয়নি কিছুই। জিমারি পঞ্চায়েতের অন্তর্গত চলবলপুর গ্রামে দীর্ঘদিন ধরে জলকষ্টে ভুগছেন গ্রামবাসী। চলবলপুর গ্রামে প্রায় 1800 পরিবারের বসবাস। বর্ধিষ্ণু এই গ্রামে জলের সমস্যা দীর্ঘদিন ধরে বেড়েই চলেছে। জলের সমস্যা সমাধানের লক্ষ্যে গ্রাম পঞ্চায়েতের কাছে বারবার দরবার করেও লাভ মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। এদিনেরই প্রেক্ষিতে পুনরায় জিমারি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন গ্রামবাসীরা। ডিওয়াইএফ এর ব্যানারে এদিন তারা দাবিপত্র জমা করতে গিয়েছিলেন পঞ্চায়েত প্রধানের কাছে, যদিও পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত কার্যালয়ে গড়হাজির থাকায় দাবিপত্র জমা করা হয় আধিকারিকের হাতে। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম জিমারি পঞ্চায়েতে নিজস্ব রিজার্ভার তৈরি করে সেখান থেকে পঞ্চায়েত এলাকায় জল সরবরাহ করতে হবে পঞ্চায়েতকে। চলবলপুর গ্রামের প্রতিটি পাড়ায় প্রতিটি বাড়িতে পর্যাপ্ত পরিমাণে ও নিয়মিত পানীয় জল সরবরাহ করতে হবে। চলবলপুরের পিএফ স্কুলের সামনে ফিল্টার থেকে বিনামূল্যে পানীয় জল সরবরাহ করতে হবে গ্রামবাসীদের। এছাড়াও আরো 2 দফা দাবি রাখা হয় দাবিপত্রে। এক ডিওয়াইএফআই নেতা জানান, চলবলপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে এর আগেও তারা দাবিপত্র জমা করেছিলেন, তাতে কোনো কাজ হয়নি। এই যে জলের সমস্যা নিয়ে চলবলপুর গ্রাম, যেখানে জেমেরি পঞ্চায়েত অফিসের সদর দপ্তর, যেখানে অফিস, ঠিক তার পাশের গ্রাম চলবলপুর গ্রাম, সেখানে হচ্ছে যে তীব্র জলসংকট।
আমরা এই পঞ্চায়েতের যে হচ্ছে যে দুমুখা নীতি, এইদিকে হচ্ছে যে পাশের গ্রাম নিমচা, জেমেরি, বেলিয়াবাতা, সেখানে হাউস কানেকশন দেওয়া হচ্ছে, আর এখানে হচ্ছে যে মানুষ রাস্তার কলেও জল পাচ্ছে। আর অবৈধভাবে আপনারা জানেন যে তৃণমূলের নেতারা টাকা পয়সা নিয়ে কিছু মানুষকে অবৈধ লাইন করে দিয়েছে পিএইচি থেকে, সেখান থেকে পাইপ লাগিয়ে জল বার করা হচ্ছে। এবং চলবলপুরে একটা বড় অংশ, শুধুমাত্র একটা পাড়া বাদ দিলে বাকি কোনো পাড়াতেই সেভাবে জল পড়ছে না। আমরা আজকে প্রায় 350 থেকে 400 মানুষের দাবিপত্র সই করিয়ে পঞ্চায়েতের কাছে জমা করেছি, এবং প্রধান সাহেবা জানি না কী কারণে তিনি আজকে থাকলেন না, অসুস্থতার বাহানা করে। আমরা জানি যে উনি হচ্ছে যে আমাদের কথা সদুত্তর দিতে না পারার জন্যই আজকে এখানে উপস্থিত থাকেননি। আমরা পরিষ্কারভাবে কথা হচ্ছে যে আধিকারিকও বলেছি, তিনি আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। 100 দিনের কাজ চলার সময় উদ্ধার হলো বিশাল দৈর্ঘ্যের ময়াল। রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েত কার্যালয় লাগোয়া দামোদর নদ তটবর্তী এলাকা থেকে উদ্ধার হয় ময়ালটি। বস্তায় ভরে সেটিকে পঞ্চায়েত কার্যালয়ে নিয়ে যায় 100 দিনের কাজে নিযুক্ত কর্মীরা। খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে ময়ালটিকে। একশো দিনের কাজ চলার সময় বিশাল আয়তনের ময়াল উদ্ধার করলেন 100 দিনের কাজে নিযুক্ত কর্মীরা। শুক্রবার রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েত লাগোয়া দামোদর নদ তটবর্তী এলাকা থেকে উদ্ধার হয় বিশাল আয়তনের ময়ালটি। 100 দিনের কাজে নিযুক্ত শ্রমিকেরাই বিশাল আয়তনের ময়ালটিকে উদ্ধার করে বস্তায় ভরে পঞ্চায়েত কার্যালয়ে নিয়ে যায়। পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে ওই ময়ালটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। 7 ফুট দৈর্ঘ্যের ওই বিশাল আয়তনের ময়ালটি দামোদর নদের জল বেয়ে দামোদর নদ তটবর্তী এলাকায় এসেছে বলে অনুমান 100 দিনের কাজে নিযুক্ত শ্রমিকদের। বিশাল আয়তনের ময়াল দেখতে এদিন এলাকার বাসিন্দারাও ভিড় জমান ওই অংশে। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস। অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো অনুষ্ঠিত হওয়ার আনন্দ জাহির করতে কল্যাণেশ্বরীতে বিজেপির দলীয় কার্যালয় ভগবান রামের পূজা অর্চনার আয়োজন ছিল। কার্যালয়ে প্রদীপ প্রজ্বলন করে পূজা অর্চনার পর খুশি জাহির করে কল্যাণেশ্বরীর বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরে 1 কুইন্টাল 60 কেজি লাড্ডু বিতরণ করা হলো। অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজন অনুষ্ঠিত হওয়ার আনন্দে কল্যাণেশ্বরী বিজেপির দলীয় কার্যালয়ের পক্ষে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছিল। বিজেপির দলীয় কর্মী সমর্থকেরা এলাকার লেফট ব্যাংক, কল্যাণেশ্বরী, নতুন পাড়া, নিউ কলোনি প্রভৃতি এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে 1 কুইন্টাল 60 কেজি লাড্ডু বিতরণ করলেন। কর্মসূচির পুরোভাগে ছিলেন ভারতীয় জনতা মজদুর মঞ্চের রাজ্য কমিটির সদস্য মনোজ তেওয়ারি। অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজন অনুষ্ঠিত হওয়ার খুশিতে বিজেপি দলীয় কার্যালয় রামের পুজো সারার পর প্রদীপ প্রজ্বলন করে কর্মসূচির সূচনা হয় এদিন। এলাকার বিভিন্ন প্রান্ত ঘুরে বিজেপির কর্মী সমর্থকেরা বাড়ি বাড়ি পৌঁছে 1 কুইন্টাল 60 কেজি লাড্ডু বিতরণ করলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী ভারতীয় জনতা মজদুর মঞ্চের রাজ্য কমিটির সদস্য মনোজ তেওয়ারি জানান, সারা দেশবাসীর কাছে এটা একটা বড় উপলব্ধি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন বলে জানালেন তিনি। করোনা আবহে সীমিত আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে কল্যাণেশ্বরী অঞ্চলের বিভিন্ন পাড়ায় পাড়ায় পৌঁছে প্রসাদ হিসেবে এই বিপুল পরিমাণ লাড্ডু বিতরণ করা হলো। অনুষ্ঠানে অংশ নিয়ে জানালেন বিজেপি নেতা মনোজ তেওয়ারি। এদিনের আয়োজিত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রামচন্দ্র সাউ, সন্তোষ গৌড়া, নিমাই রায়, সোনি সিং, মুনমুন ভট্টাচার্য, সন্দীপ পান প্রমুখ। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইউর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।